একটি পরিবার তাদের বোট নিয়ে সাগরে ছুটি কাটাতে আসে। মা জুলিয়া সাঁতার কাটতে সাগরে ঝাঁপ দেয়। সে যখন পানিতে বিশ্রাম নিচ্ছিল তখন সে কিছু একটা অদ্ভুত অনুভব করে। আশেপাশে কোনো কিছুই দেখতে না পেয়ে ভাবে হয়তো এটা তার ভুল ধারণা। কয়েক সেকেন্ড পর আবারও সে অদ্ভুত অনুভূতিটা হয়। তখনও কিছু চোখে পড়ে না। এখন সে ভয় পেয়ে যায় এবং বোটের দিকে সাঁতার কাটতে শুরু করে। তখনই হঠাৎ কেউ তার পা টানতে থাকে আর সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনতেছিল, তাই সে কিছুই শুনতে পায় না। তার স্বামী আর ছেলে মাছ ধরতে ব্যস্ত ছিল। জুলিয়া পানির উপরে ভেসে থাকার চেষ্টা করে। মুখে পানি ঢুকে যাওয়ার কারণে তার পক্ষে চিৎকার করা কঠিন হয়ে পড়ে। টমের মনে হয় অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি। বোটের উপর তাকে খুঁজতে থাকে। তারপর দেখে তার স্ত্রী বিপদে আছে। সে দ্রুত বাচ্চাদের ডাকে বোটকে সেই দিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ফেলে। তাকে নিয়ে বোটের দিকে সাঁতার কাটতে শুরু করে। বাচ্চা দুজন তাকে ওপরের দিকে টেনে তোলে। সবাই মিলে জুলিয়াকে সামলায়। জুলিয়া নিজেকে বোঝায় হয়তো ঢেউয়ের কারণেই এমনটা হয়েছে। রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করে। তখন ক্যাসির কাছে তার বয়ফ্রেন্ডের ফোন আসে। সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় শহরের ওপর বড় বড় কালো মেঘ জমে গেছে। হঠাৎ করে কলটি ফ্রিজ হয়ে যায়। ক্যাসি এই কথা পরিবারকে বলতে আসে। টম বলে হয়তো মাটি থেকে অনেক দূরে থাকায় সিগন্যাল দুর্বল হয়ে গেছে। ঠিক তখনই সবাই একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা সবাই বাইরে যায় এবং দেখে তিমি মাছের একটা বড় দল তাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। টম বলে তিমি মাছ সাধারণত পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে চলে। যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ করে বোটটি জোরে দোলতে শুরু করে এবং বেন পড়ে যায়। টম চিন্তিত হয়ে পড়ে যে বোটের কোথাও ক্ষতি হয়েছে কিনা। তাই সে লাফ দিয়ে নিচে গিয়ে চেক করতে চায়। কিছুক্ষণ পর সে আবার পানির উপরে ভেসে ওঠে, কিন্তু তার কাঁধে বড় একটি ক্ষত থাকে। জুলিয়া দ্রুত তার ক্ষত সেলাই করে দেয়। টম বলে পানির নিচে তার মনে হয়েছিল যেন তার পিছনে বড় কোনো প্রাণী আছে, কিন্তু যখন সে পেছনে তাকায় তখন পাখার সঙ্গে লেগে তার কেটে যায়। সে বলে যাই ছিল না কেন, কিন্তু সেটি খুব বড় কিছুই ছিল। টম বোটের বেশ কিছু ক্ষতি দেখতে পায়, তাই তাদের সাহায্য ডাকতে হয়। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে আর ক্যাসি ফোনের সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই কাজ করে না। ঠিক তখনই ক্যাসি একটি জিন দেখতে পায়। চিৎকার করে ওঠে। পরে বুঝে যায় সেটা আসলে বেন, যে মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পরে বোটটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটি বার্তা শুনতে পায়, কিন্তু সেটি এতটাই খারাপ ছিল যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে বলে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার আর পানি বাকি আছে, আর এখন তাদের কোনো মাছ ধরার নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু একটা ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে যে অনেকগুলো উল্কাপিণ্ড মাটিতে পড়ছে। যেখানে এই উল্কাপিণ্ডগুলো পড়ছে সেখানে বড় বড় বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড পানিতে তাদের কাছেই পড়ে যায়। তখন টম দ্রুত বোটটি চালানোর চেষ্টা করে। ইঞ্জিন চালু হয়, কিন্তু তখনই আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকায় আঘাত করে। ভয়ে পরিবারটি একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। টম বুঝতে পারে যে আকাশ থেকে পড়া আগুনের গোলাগুলো কোনো উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। ঠিক সেই সময়ে ভ্যান দেখে বোট থেকে ধোঁয়া বের হচ্ছে। টম চেক করে নিশ্চিত হয় যে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বাতাস খুব জোরে বইতে শুরু করলে পরিবার বোটের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু তারা খেয়ালই করে না যে কম্পাসটি খুব দ্রুত ঘুরছে। বোটটি খুব জোরে জোরে দুলতে থাকে এবং বেন আবার পড়ে যায়। এবার সে আঘাতও পায়। সমুদ্রের ঢেউ দ্রুত বোটের সাথে ধাক্কা মারতে থাকে। টম কষ্ট করে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। টম দ্রুত পাওয়ার বক্সের বোতাম চাপ দেয় এবং আলো আবার জ্বলে ওঠে। বিন সেই সময় লক্ষ্য করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। জুলিয়ার মাথা ঘুরতে শুরু করে আর কেসি সিঙ্কের কাছে গিয়ে বমি করতে শুরু করে। টম বারবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যায় না। হঠাৎ করে একটি তীব্র উচ্চ স্বরের শব্দ শোনা যায়। এখন বাতাস আরো শক্তিশালী হয়ে ওঠে। জুলিয়া দরজাগুলো বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি লক খুলে যায় এবং প্রবল বাতাস জানালাগুলো ভাঙতে শুরু করে। টম একটি ফ্লেয়ার জ্বালায় এবং কিছুক্ষণ পরে চারদিকে অন্ধকার নেমে আসে। পরের দিন সকালে পরিবার ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু বোটটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। যখন তারা বাইরে আসে তখন দেখে সমুদ্রের পানি পুরোপুরি উধাও হয়ে গেছে এবং বোটটি এখন মাটির উপরে আটকে আছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ক্যাসি সিগন্যাল চেক করে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণভাবে বন্ধ থাকে। ব্যান দুটি মৃত কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস নিয়ে দেখে সেটি উল্টো হয়ে গেছে। এমন ঘটনা নাকি শেষবার 7 লক্ষ বছর আগে ঘটেছিল। ক্যাসির মনে হয় তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে আর সে ভেঙে পড়ে। জুলিয়া তাকে সান্ত্বনা দিতে আসলে ক্যাসি তাকে দূরে সরিয়ে দেয় এবং লুকিয়ে থাকে। অন্যদিকে জুলিয়া আর টম বেঁচে থাকার সরঞ্জামগুলো পরীক্ষা করে। বেন তার জন্মদিনের বেলুনগুলো কোনো পাথরের সাথে বেঁধে দেয়, যেন বেঁচে থাকা কোনো মানুষ সেটি দেখতে পায়।
টম আবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে এবং এবার একজন মানুষের সাথে সংযোগ হয়ে যায়। তার নাম নাফ এবং সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনটি ওই স্থলে আটকে গেছে। সে নিশ্চিত করে পৃথিবীর ম্যাগনেটিক বলগুলো উল্টে গেছে, তাই সমুদ্রের পানি সরে গেছে এবং অনেক জায়গার ভূমি ডুবে গেছে। সে বলে এখন পর্যন্ত আর কোনো জীবিত মানুষ দেখেনি এবং সব ধরনের যোগাযোগ ব্যবস্থা সব বন্ধ হয়ে গেছে। সে আরো বলে বলগুলো হয়তো আবার উল্টে যাবে এবং 1 সপ্তাহের মধ্যে সমুদ্রের পানি আবার ফিরে আসবে। তাই সে পরিবারটিকে সতর্ক করে দেয় এবং যতটা সম্ভব উঁচু জায়গায় উঠে যেতে। পানি ফিরে এলে তা খুবই ভয়ঙ্কর হবে এবং সে জানায় দুর্ঘটনায় তার সঙ্গী মারা গেছে এবং তার সাবমেরিনে মাত্র 3 জন মানুষের জায়গা আছে। জুলিয়া এবং টম অনুরোধ করে যেন অন্ততপক্ষে তাদের বাচ্চাগুলোকে বাঁচিয়ে নেয়। টম খুব ভালোভাবে হিসাব করে দেখে তাদের সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে তাদের প্রায় 2 থেকে 3 দিন সময় লাগবে। সে পরিবারটিকে বলে আজ রাতে ভালো করে বিশ্রাম নাও, কাল সকালে আমরা রওনা দিব। পরের দিন সকালে পরিবার জিনিসপত্র গোছাচ্ছিল, ঠিক তখনই টম কাছাকাছি কিছু নাড়াচাড়া করতে দেখে। সেখানে একটি খোড়া লোক ছিল, তার হাতে একটি হারবন ও কুকুর ছিল। সে ক্রমাগত ঘেউ ঘেউ করছিল। টম তার কাছে যায় এবং তাকে পানির বোতল দেয়, কিন্তু সে এমন ভাষায় কথা বলতে থাকে যা টম বুঝতে পারে না। পানি পান করার পর হঠাৎ সে অচেনা লোকটি বোতল দিয়ে টমের মাথায় আঘাত করে এবং জোরে তার বুকে লাথি মারে। ভয়ে জুলিয়া দৌড়ে পালাতে চায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। লোকটি ইতিমধ্যেই টমের পেটে হারবন ঢুকিয়ে দিয়েছিল। টম কিছুক্ষণ তার যন্ত্রণায় কাঁপড়াতে থাকে এবং লোকটি তার গলা কেটে ফেলে। লোকটি জুলিয়ার পিছনে দৌড়ায় এবং তার পেছনে হারবন ছুঁড়ে মারে, যা জুলিয়ার কাঁধে গিয়ে লাগে। ব্যথা সহ্য করতে করতে জুলিয়া বোটের ভিতরে দৌড়ে যায়। বাচ্চাদের বলে লুকিয়ে পড়তে, সে দরজাটা লক করে দেয়। ক্যাসি আর বিন সোফার ভিতরে লুকিয়ে পড়ে। জুলিয়া তাদের হাতে একটি ফেয়ার গান ধরিয়ে দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে থাকে। সেই লোকটির দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে এবং শেষ পর্যন্ত সেই লোকটি ভেতরে ঢুকে পড়ে। প্রথমে সে কিছু খাবার নিয়ে নেয় এবং তারপরে সে বোটটির ভিতরে এদিক ওদিক খুঁজতে শুরু করে। তারপর সে বাথরুমের দিকে যায় আর জুলিয়া এদিকে বুদ্ধি করে একটি বাথরুমের ছোট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। সে ভাবে জুলিয়া পালিয়ে গেছে। জুলিয়া যখন পালিয়ে যেতে থাকে তখন তার কুকুরটি তাকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটি তার দিকে ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুরি বের করে কুকুরটিকে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে বেরিয়ে আসে এবং নিজের কুকুরের এমন অবস্থা দেখে লোকটি রেগে যায়। এই সময় জুলিয়া বোটের অন্য পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। যখন সে ভাঙা জানালা দিয়ে ঢুকতে যাচ্ছিল তখন লোকটি তার আগেই সেখানে পৌঁছে যায়। সে জুলিয়াকে ধরে জোরে ঘুষি মারে, ফলে সে নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। লোকটি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তারপর জুলিয়ার হাতের ওপর পা রেখে দেয় যাতে জুলিয়া ছুরিটি ফেলে দেয়। তার চুল ধরে মাটিতে আছড়ে দেয়। তাকে সোফার উপর ফেলে গলা চিপে ধরে। বাচ্চারা এসব দেখছিল। তখন কেসি বাইরে বেরিয়ে ফ্লেয়ার গান চালায়, যা সরাসরি লোকটির গায়ে লাগে। সে আগুনে জ্বলে ওঠে। বোটের ভিতরে আগুন লাগতে শুরু করে। বাচ্চারা দ্রুত পালিয়ে যায়, কিন্তু জুলিয়া আবার ফিরে আসে। সেই লোকটিকে একটি লাথি মেরে ফেলে দেয় এবং ব্যাগ ও মানচিত্র তুলে নেয়। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। বিন আর কেসি তাদের বাবার কাছে গিয়ে সেখানে কান্না করতে থাকে। জুলিয়াও তাদের পাশে বসে পড়ে এবং 3 জন মিলে টমকে শেষ বিদায় জানায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার বোট থেকে বেরিয়ে আসে। পরিবারটি আবার দৌড়ে পালাতে শুরু করে। কিছুক্ষণ পর বোটটি একটি বড় বিস্ফোরণের সাথে উড়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ছোট ঝর্ণার পাশে থামে বিশ্রাম নেওয়ার জন্য। ক্যাসি ভাবে তাদের কাছে ওই পাগল লোকটা হয়তো এসেছে বেলুনগুলো দেখে। এটা শুনে বেন নিজেকে দোষী মনে করতে শুরু করে। জুলিয়া তাকে বুঝায় এতে তার কোনো দোষ নেই এবং সবাইকে সামনে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনো তাদের পিছনে আছে। ছোট কুকুরের পাশে বেন একটি মৃত হ্যামালিড হাঙ্গর দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই জুলিয়া খেয়াল করে যে লোকটি ঠিক আবার তাদের কাছাকাছি চলে এসেছে। সবাই দৌড়ে পালাতে শুরু করে এবং একটি বালুর ঢিবি থেকে নিচে পড়ে যায়, যেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবারটি সাবধানে সেখান থেকে পার হয়। মনে হয় যে অবশেষে তারা লোকটির হাত থেকে বেঁচে গেছে। হাঁটতে হাঁটতে তারা বড় বড় মৃত প্রাণী এবং সমুদ্রের নিচে জমে থাকা প্রচুর প্লাস্টিক দেখতে পায়। বেন ধীরে ধীরে হাঁটতে থাকে। তখন জুলিয়া বুঝতে পারে সে প্রায় ডিহাইড্রেশনের কাছাকাছি চলে গেছে। সে সবাইকে থামতে বলে। যখন সে পানির বোতলটা দেখে সে তখন অবাক হয়ে যায়। বোতলের পানি প্রায় শেষ হয়ে গেছে। ক্যাসি বুঝতে পারে হয়তো সে বোতলটি ঠিক মতন বন্ধ করেনি। জুলিয়া রেগে গিয়ে চিৎকার করে বলে তার অসাবধানতার কারণে পানি শেষ হয়ে গেছে। ক্যাসি জবাব দেয়, এতে কিই বা আসে যায়, যাই হোক না কেন আমরা তো কেউই বাঁচবো না। এই নিয়ে দুজনের মধ্যে দীর্ঘ তর্ক হয়। তারপর পরিবারটি সামনে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে তারা একটি ভেঙে পড়া বিমান দেখতে পায়। ভেতরে কিছু নড়াচড়া দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে তারা দেখতে পায় সেগুলো শুধু কয়েকটা পাখি। পরিবারটি ঠিক করে রাতটা তারা বিমানের ভিতরেই কাটাবে। তারা সামান্য কিছু স্ন্যাক্স ভাগ করে খায়। তখন জুলিয়া টমের জ্যাকেটের ভেতর একটি পারিবারিক ছবি খুঁজে পায়, যা দেখে তার হৃদয় ভেঙে যায়। ক্যাসি জিজ্ঞেস করে, মা, তোমার আর বাবার প্রেমের গল্পটা কি ছিল? জুলিয়া হেসে বলে, টম এক সময় তার হাসপাতালের রোগী ছিল। তারপর একদিন সুন্দর ফুল আর সুন্দর কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল। রাতে ক্যাসি বিমানের বাইরে যায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি তাকে পেছন থেকে ধরে ফেলার চেষ্টা করে। হঠাৎ জুলিয়া পেছন থেকে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বারবার
ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকালবেলা তারা দেখে লোকটির মৃতদেহে পোকামাকড় আর গোবরে পোকা ঘুরে বেড়াচ্ছে। পরিবারটি লক্ষ্য করে যে তার শরীরে অনেক কামড়ের দাগ রয়েছে, যার মানে এই এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। তারা যখন সেখান থেকে বেরিয়ে যায় তখন দেখা যায় কাঁকড়াগুলো তার মুখ থেকে বেরিয়ে আসছে। কয়েক ঘন্টা পরে জুলিয়া এবং ক্যাসি মানচিত্র দেখছিল, কিন্তু বেন চুপচাপ সামনে এগিয়ে যায়। জুলিয়া বলল থামো, কিন্তু বেন একটি পুকুরের কাছে গিয়ে হেঁটে সেখানে ঝুঁকে পানি খেতে শুরু করে। জুলিয়া সঙ্গে সঙ্গে তাকে টেনে বাইরে নিয়ে আসে এবং বুঝিয়ে বলে ময়লা পানি তাকে অসুস্থ করতে পারে। সেখানে সূর্যের তীব্রতা বাড়তে থাকে, তাই পরিবার তাদের মাথা কাপড় দিয়ে বেঁধে রাখে। বেনের মাথা ঘুরতে থাকে। ঠিক তখন তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায়। ক্যাসি জুলিয়ার সঙ্গে মিলে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করতে শুরু করে। জুলিয়া বেনকে ইনজেকশন দেয় এবং ঠিক করে রাতটা তারা সে আশ্রয়ই কাটাবে। পরের দিন সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠে। বাইরে গিয়ে দেখে কাকড়ার একটি বিশাল দল তাদের দিকে এগিয়ে আসছে। জুলিয়া সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে জানায় এবং তারা দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা সেখানে একটি বড় কার্গো শিপ দেখে। সেখানে 3 জন সদস্য আছে। একজন মেয়ে তাদেরকে সাহায্য করতে চায়, কিন্তু বাকি 2 জন মানা করে দেয়। পরিবারটিকে বাইরে ফেলে দিয়ে কন্টেইনার লক করে দেয়। কাকড়াগুলো কাছে চলে আসে। জুলিয়া বাচ্চাগুলোকে কন্টেইনারের উপরে উঠিয়ে দেয়। নিজে যখন উঠতে যায় তখন কাকড়াগুলো তার পায়ে জোরে কামড় দেয়। বাচ্চারা তাকে টেনে কন্টেইনারের উপরে উঠায়, না হলে সে নিচে পড়ে যেত। কন্টেইনারের একটি ছিদ্র দিয়ে অর্ধেক কাকড়া ভেতরে ঢুকে যায়। সদস্যরা গুলি করতে শুরু করে, কিন্তু কাকড়ারা তাদের পা গুলো টেনে নিয়ে দুজনকে মেরে ফেলে। শেষ ব্যক্তি ছাদের উপর উঠতে যায়, কিন্তু কাকড়া তাকে টেনে নিয়ে নিচে ফেলে দেয় এবং সে মারা যায়। জুলিয়া তার ক্ষতের উপর ব্যান্ডেজ বাঁধে এবং অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে যখন জেগে ওঠে তখন বালুর চরের মধ্যে সে নিজেকে একা পায়। সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে থাকে। সে একটি মৃত মেয়ের থেকে অস্ত্র তুলে ধরে এবং জোরে জোরে চিৎকার করে। ক্যাসি তার চিৎকার শুনে ফিরে আসে। সে বলে যে সে আর বেন সাহায্য খুঁজতে গিয়েছিল, কিন্তু তারা কোনো লোক খুঁজে পায়নি। এরপর তারা দুজনেই বেনের সঙ্গে মিলিত হয়, যেখানে একটি খোলা কন্টেইনার পাওয়া যায়, যেখানে তারা ঝড় শেষ হওয়া পর্যন্ত থাকতে পারে। জুলিয়া টমের লাইটার বের করে এবং তার ক্ষতকে আগুন দিয়ে বন্ধ করে, যা খুবই যন্ত্রণাদায়ক হয়। ঝড় থেমে যাওয়ার পরে তারা আরেকটি কন্টেইনার খুঁজে পায়, যেখানে প্রচুর পানির বোতল ছিল। মৃতদেহ চেক করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও পেয়েছিল। জুলিয়া নাভের সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে মানচিত্র হারিয়ে গেছে। নাভ জানায় তার উপর আর্থ্রোপডস আক্রমণ করেছিল এবং এখন সেই জীবগুলো অক্সিজেনের কারণে পুরোপুরি পাগল হয়ে গেছে। নার্স পরিবারটিকে দ্রুত ফিরে আসতে বলে, কারণ সে তার যন্ত্রপাতি দিয়ে হিসাব করে দেখেছে সমুদ্রের পানি খুব দ্রুত ফিরে আসবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টাই বাকি আছে। নাফ একটা ফ্লেয়ার গান শুট করে এবং পরিবার সেই দিকে এগোতে শুরু করে। দীর্ঘ সময় হাঁটার পরে তারা একটি টয়লেট খুঁজে পায়, যেখানে বেন প্রস্রাব করে। এরপর তারা শেষমেশ সাবমেরিনটি কাছাকাছি দেখে, কিন্তু সেখানে পৌঁছাতে তাদের একটি বড় পাথরের পথ পার হতে হবে। যখন তারা সেই পথ দিয়ে যাচ্ছে তখন দেয়াল নড়তে শুরু করে এবং পাথর পড়তে থাকে, যা একটি ভয়ঙ্কর রক স্লাইড তৈরি করে। জুলিয়ার সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের পাশে ঠেলে নিরাপদে সরিয়ে দেয় এবং নিজেও পিছিয়ে যায় যাতে চাপা না পড়ে। এবার একটি পাথরের প্রাচীর তাদের মাঝে চলে আসে। জুলিয়া বাচ্চাদেরকে বলে তারা যেন তাকে রেখেই চলে যায়, কিন্তু ক্যাসি মানতে চায় না এবং জোর দিয়ে বলে তার মাকে অবশ্যই চেষ্টা করতে হবে। অনেক তর্ক বিতর্ক এবং চিৎকারের পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে সে তাদেরকে খুঁজে নিবে। বাধ্য হয়ে ক্যাসি তার ভাইকে টেনে সামনে নিয়ে যায়। বাচ্চারা পাথরের পথ চলতে চলতে সাবমেরিনের দিকে এগোতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছতেই তারা দেখে নাভ বাইরে রক্তাক্ত হয়ে পড়ে আছে। সে বুঝিয়ে দেয় তার জন্য সব শেষ হয়ে গেছে এবং বাচ্চারা সাবমেরিন ব্যবহার করতে পারে। এই চিন্তায় যে হয়তো একটি অতিরিক্ত জায়গা থাকবে, ক্যাসি আবার তার মাকে খুঁজতে ফিরে যায়। ঠিক তখন জুলিয়া কাকড়া দেখতে পায় এবং ফায়ারিং শুরু করে। কিছু কাকড়া সে মারতে সক্ষম হয়, কিন্তু দলটি এত বড় যে সব কাকড়ার সাথে লড়াই করা তার পক্ষে কঠিন হয়ে যায়। ঠিক সেই সময় ক্যাসি প্রাচীরের উপরে দেখা দেয় এবং হাত বাড়ায়। জুলিয়া আহত পা থাকা সত্ত্বেও দ্রুত চড়া শুরু করে এবং ক্যাসির সাহায্যে তারা অন্য পাশে পৌঁছে যায়। তারা দুজন মিলে সাবমেরিনের দিকে দৌড়ায়। বেন আগেই উপরে দাঁড়িয়ে আছে এবং গুলি চালায় যাতে কাকড়াগুলো বিচলিত হয়। ততক্ষণ পর্যন্ত পরিবার উপরে উঠে না আসে। কাকড়াগুলো নাভের শরীরের কাছে আসার সঙ্গে সঙ্গে তাকে খেতে শুরু করে। জুলিয়া বন্দুক তুলে গুলি করতে থাকে যতক্ষণ না পর্যন্ত বাচ্চারা ভেতরে পৌঁছায়। যখন তারা নিরাপদে চলে আসে তখন জুলিয়া বুঝতে পারে যে বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। তাই সে বন্দুক কাকড়ার দিকে ছুড়ে দেয় এবং তার বাচ্চাদের সঙ্গে সাবমেরিনের ভেতরে চলে যায়। জুলিয়া ভালো করে দরজাটি লক করে দেয় এবং কাকড়াগুলোকে সাবমেরিনের জানালার চারপাশে দেখে। ঠিক সেই সময় সমুদ্রের পানি আবার ফিরে আসে। তারা 3 জন দ্রুত সিটে বসে বেল্ট বেঁধে নেয় এবং একে অপরের হাত ধরে প্রবল ঢেউ সাবমেরিনটিকে এদিক ওদিক নাড়াতে শুরু করে। জুলিয়ার চোখের সামনে পুরো যাত্রার দৃশ্য ভেসে ওঠে এবং ক্যাসি বমি করে আর সেই উচ্চ স্বরের শব্দ আবার ফিরে আসে। কিছুক্ষণ পরে সবকিছু থেমে যায় এবং পরিবার তাদের নতুন জীবন